এই কে শ্রীভরত? শ্রীভরত প্রেম বুঝো? শোন, আমার একটা প্রেম করছি, কদিন আমাকে বিরক্ত করেছে, পরে আমার মার কাছে গিয়ে মিনা পালকে বিয়ে করতে চাই। সুতরাং রিলিজের পর তো কবরই হয়ে গেল। তারপরও সে অসীম চিঠি লিখেছে, যোগাযোগের চেষ্টা করেছে। ওই তার 63-তে সে চলে গেল। তার ছেলে এসে বলছে, আব্বু তো খুব অসুস্থ, অনুরোধ করছে আব্বু আপনাকে একবার দেখতে চাই। যাওয়ার পরে অসীম নন্দী দেখে তাকিয়ে রইল অনেকক্ষণ। কবির আব্বাও কথা বলছে না, অসীম নন্দীও কথা বলছে না। ছেলে মেয়েগুলো আবার করছে ঘর থেকে সরে গেছে সরে। কপুরীকে ভালোবাসেন বাংলাদেশের দর্শক, দেশ বিদেশের দর্শক। পাশাপাশি হচ্ছে যে ওনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসতেন একটি ছেলে অসীম নন্দী। হ্যাঁ, আমি জানি যে মানে আপনি ওনার অনেক গল্প জানেন। চাষি ভাইয়ের মাধ্যমেই তো তার সাথে আমার অনেক সখ্যতা এবং একসময় আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং মাঝে মধ্যে তার বাসায় যাওয়া হতো। তো একদিন তার বাসায় আমার সিনেমার সম্পর্কে অনেক আলোচনা উঠলো, তার মধ্যে শ্রীফরহাদ। এই কে শ্রীফরহাদ? বাংলাদেশে কি শ্রীফরহাদ বানাবি? তো শ্রীফরহাদ প্রেম বুঝো? তাই বলো, কেন? শ্রীফরহাদ লাইলির মধ্যে এই প্রেমটা আমি দেখাইছি, চেষ্টা করেছি। শোন, আমার একটা প্রেম শোন, শ্রীফরহাদ লাইলি বুঝবো। তারপরে তার আগে হলে এই প্রেমটা আমি বলেন, উনি নিজের হাতে সেদিন কফি বানিয়ে দিল, খেলাম, এবং অনেক সময় ওই দিন দুপুরে খাওয়া দাওয়া করলো। তো উনি গল্পটা শুরু করলেন যে আমি 63 সালে যখন আমি ওই মঞ্চে আমার বাবার সঙ্গে যাই, টুকটাক আমি করি, আমার এক কাছের এক আত্মীয় সম্পর্কে ভাই হয়, দূর সম্পর্কে ভাই হয়, তার নাম অসীম। সে আমার মার কাছে এসে বলছিল, কদিন আমাকে বিরক্ত করেছে, আমার আশপাশ ঘুরেছে, আমি যেখানে যেখানে যাইতাম সেখানে যেত। আমার বয়স তো তখন 13, আর আগে তো 13-14 বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। পরে আমার মার কাছে গিয়ে সে একটা চিঠি লিখে বলছে, এবং মুখেও বলছে যে আমি আপনার মেয়ে মিনা পালকে বিয়ে করতে চাই। সে তো হিন্দু, মিনা পালকে বিয়ে করতে চাই। তো আমার মা তখন বলে দিল যে আমি একটু চিন্তা করে আমি জানাবো। তো অসীম নন্দী আবার সেদিন বলছিল যে আপনি আমাকে 3 দিনের মধ্যে জানাবেন। তো কবির আপার আম্মা নাকি আর 3 দিনের মধ্যে জানায়নি। তারপর সে নাকি বলছিল যে আমাকে এটা জানাইতে হবে, এবং কবির আপাকেও তখন মিনা পাল বলে ডাকে, মিনা রাখে, এই মিনা তোমার আম্মুকে তো আমি বলে আসছিলাম, কিছু জানাইলো না। তো কবির আপা তখন ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিত না, বলতে মানে লজ্জা, জড়তা, প্রেম এগুলো অনেক তৎসময়ে অনেক আপত্তি করছিল। ওই টাইমের মধ্যে দত্তদাস সুতরাংয়ের কাজ শুরু হবে, একটা নতুন মেয়ে লাগবে। কীভাবে তারা চিটাগাং গেল, এবং কবির আপার দত্তদার গেছিল কবির আপার বড় বোনের জন্য, বড় বোনের এক সন্ধানে। তো বড় বোনকে দেখতে যে কবির আপাকে পছন্দ করলো, যে না এই মেয়েটা পারফেক্ট, মিনা পাল, এবং তাকে ঢাকায় নিয়ে আসা হলো। একসময় সুতরাং শুরু হলো। তখন ওই যে অসীম যে চরিত্র, তার যে ভালোবাসত, বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং রিলিজের পর তো চারিদিকে কবরই হয়ে গেল। তারপরও সে অসীম কবরের কাছে চিঠি লিখেছে, যোগাযোগের চেষ্টা করেছে, একবার সে যোগাযোগ করতে পারছে, আর পারে নাই। তারপর কবরে আবার যেখানে থাকে অনেক মানুষের ভিড় থাকে, কোথাও গেলে হাজার শত। তখন অসীম বুঝে ফেলছে ব্যাপারটা যে না, এখানে আমার আর ট্রাই করে। তখন অসীম তার মতো করে সে সংসার করতেছে, আর কবরে আপা এদিক দিয়ে সুপারস্টার হয়ে গেল। 5-6 বছর আগে, মানে 5-6 বছর আগে তার চিটাগাংয়ে একটা প্রোগ্রাম, 5-6 বছর না, একটু বেশি হবে মনে হয়, একটা প্রোগ্রাম, হ্যাঁ আর একটু বেশি হবে মনে হয়। কবরে আপাকে সেখানে একটা স্কুল উদ্বোধনের জন্য চিফ গেস্ট করলো, এবং যে জায়গাটা, ওই জায়গাটা ওই অসীম মন্দির এরিয়া। তো কবরে আপার চিন্তা হলো, তাহলে আমার যদি এই প্রোগ্রামটাতে যাই, নিশ্চয়ই অসীম শুনবে। ওই তার 63-তে সে চলে গেল, সে তো এখন বৃদ্ধ, তখন তো সে তরুণ, 18-19-17 বছরের একটা ইয়াং ছেলে, সে নিশ্চয়ই প্রোগ্রামে আসবে, দেখা হবে, কথা হবে। এবং এই চিন্তা করে সে প্রোগ্রামটাতে সেই চিটাগাংয়ে যায়, স্কুলটা উদ্বোধন করে। এবং অসীম নন্দীর তার ছেলে না মেয়ে যেন ওই প্রোগ্রামে এসে কবরে আপাকে বলল যে আব্বু তো অসুস্থ। উনি যাওয়ার পরও খবর দিছে, এবং উনিও জেনে গেছে কবরে আসতেছে, অসীম নন্দী জেনে গেছে। তার ছেলে এসে বলছে আব্বু তো খুব অসুস্থ, আর আপনাকে আগেও অনেকবার দেখার চেষ্টা করেছে, আপনার সমস্ত সিনেমা দেখতো আব্বু, সমস্ত ছবি হলে গিয়ে দেখতো, আপনার কথা বলতো।
আব্বু তো এখানে আসতে পারলো না, এখন অনুরোধ করছে আব্বু আপনাকে একবার দেখতে চাই, আপনি যদি। তো কবির বাবা ওকে আমি যাব। প্রোগ্রাম শেষ করে ওই বাড়িতে যাই, অসীম নন্দীর বাড়িতে যাই। অসীম নন্দীর বয়স কিন্তু তখন প্রায় 70-এর কাছাকাছি, 65, বৃদ্ধ 60 ঊর্ধ্ব। তো কবির আবারও তো একটা এজ হয়ে গেছে দুইজন। তো উনি বাড়িতে যায়, যাওয়ার পরে অসীম নন্দী দেখে তাকিয়ে রইল অনেকক্ষণ, নীরব নিস্তব্ধ, এবং কবির আবাও কথা বলছেন, অসীম নন্দীও কথা বলছেন, দুজনেই পাশাপাশি বসা। তো তার ছেলে মেয়েগুলো আবার করছে ঘর থেকে সরে গেছে, তো সরে যাওয়ার পর কবির আপা ব্যাপারটা বুঝতে পারছে। বুঝতে পেরে কবির আপা বলতেছে, এই তোমরা কোথায় গেলে, এই অসীম কী অবস্থা তোমার, আচমকা শুরু করলো আর কি। এতক্ষণ কিন্তু নীরব, কারণ কবির আপার মধ্যে সেই প্রেমটা, সেই 63 সালটা, সেই ছেলেটা আমার পিছনে আসতো, আমি যখন মঞ্চে যেতাম ছেলেটা বসে থাকতো, মায়ের কাছে সে ছেলেটা সরাসরি চিঠি লিখেছে বিয়ে করবে বলে মিনা পালকে। আমি কবরী হয়ে যাই, তারপর সে অনেক খুঁজেছে, এবং সে যে আমাকে ভালোবাসে এখনও, সেটাও আমি জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে। আজকে তার সামনে এই যে নস্টালজিক, সেও আক্রান্ত। তো এই অসীম কী অবস্থা তোমার, কি শরীর? না ঠিক আছে, ভালো আছে, তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, আমি অনেক বছর ধরে, আমার শখ, বহু বছর ধরে, সেই 80-র দশক থেকে কত চেষ্টা করেছি দেখার, একবার দেখব। তো আজকে আমি মঞ্চে যাইতাম, প্রোগ্রামে যাইতাম, পারিনি অসুস্থতা, তো গায়ে হাত দিয়ে বলো যে। তো তারা যখন কথা বললো, এর মধ্যে মেয়েটারে ডাকলো, মেয়েটা আসলো, তো ওরা আবার সরে যেতে চায়, কারণ অসীম নন্দীর ছেলে মেয়েরা জানতো ব্যাপারটা, এবং ওনার স্ত্রীও জানতো। চলে যায়। তো কবির বাবা বললো ওকে, ঘন্টা দেড়েক সময় ওখানে চা পান করলো, বা যা যা দেওয়ার পান করলো। কবির বাবা তখন মুসলমান, উনি কিন্তু হিন্দু। সেখান থেকে সে বিদায় নিয়ে চলে আসলো, এবং অসীম নন্দী বললো যে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাও। এই ফোন নাম্বারটা দিয়ে আসছে কবির বাবার অসীম, এই ফার্স্ট টাইম। ফোন নাম্বার দিতে চায়নি, কিন্তু ফোন নাম্বারটা কবির বাবা দিতে চায় নাই, কারণ হলো 63-র যে স্মৃতি এখনও সে লালন করছে, এখন বৃদ্ধ, এখন আবার ফোন নাম্বার নেবে, দেখা গেলো ফোন করবে, কি বলবে না বলবে। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে আসলো, উনি আবার ফোন নাম্বারটা তার মেয়ের হাতে দিয়ে দিল, যে নাম্বারটা তোমার ইয়েতে লিখে রাখো, গাইডে লিখে রাখো, আমার যখন লাগে দিও। তার মেয়ের কাছে দিয়ে দিল। কবির বাবা বিদায় নিয়ে ঢাকা চলে আসছে। ঢাকা আসার 2 দিন পর ম্যাডামের নাম্বারে ফোন। ম্যাডাম চিন্তা করছে যে এতদিন পর দেখা করছি, যেটা হয়, ফোন ধরে না, কাইটা দেয়। 3 দিন পর ফোন, টানা 1 মাস ফোন। বিরক্ত হয়ে গেছে যে এ তো ঠিক হইলো না আমার। তারপর বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করছে। তো ওই মেয়েটা ধরছে, অসীম। এই কী হয়েছে বলো, যে আন্টি এই আপনাকে তো একটা সংবাদ জানানো দরকার। কি সংবাদ, কী হয়েছে বলো বলো বলো। যে আব্বু তো মারা গেছে। এই কবির আপা থামে গেল। কবির আপা যে প্রথম দিন যে ফোনটা আসছে, সেটা কিন্তু মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য। কবির আপার চিন্তাটা হলো ওই ফোন নাম্বার দেওয়ার সময় তো সে চায়নি দিতে, যে প্রায় ফোন করবে। তখন কবির আপা নীরব থেকে গেল কিছু সময়, এবং অনেক কবির আপার বলার মধ্যে তার চোখে পানি নেমে আসলো ওই সময়টুকু। যে তখন আমি ওই কবির আপা তাকে বললো যে কখন মারা গেল। তখন মেয়েটি 2 মিনিট পর নাকি প্রশ্ন করছে কখন মারা গেল। তো মেয়েটা বলছে যে আপনি যাওয়ার পরের দিন, আপনি যেদিন আমাদের বাড়িতে এলেন, আপনি বাড়ি থেকে যাওয়ার পরের দিনই আব্বু মারা গেছেন, এবং আমরা ফোন করেছি আপনাকে অনেকবার, আন্টি আপনি অনেক ব্যস্ত ছিলেন হয়তো। তখন কবির আপা বলছে, হ্যাঁ আমি আসলে অনেক রাজনীতি ইত্যাদি এসবের মধ্যে থাকি, তো আমাকে তোমরা মাফ করে দিও, আমি যে ফোনটা ধরিনি, তোমার বাবার পক্ষ থেকে আমাকে মাফ করে দিও। এবং কবির আপা এই যে ঘটনাটার বিন্যাস ঘটালো, যে 63 সালের যে প্রেম বা আমার প্রতিতে তার যে আকর্ষণ, সেখানে খুবই পবিত্রতা ছিল, সৌন্দর্য ছিল। এবং আমি যখন যাই, আমার তার সঙ্গে দেখা হয়, এবং চলে আসার দ্বিতীয় দিন তার মৃত্যুবরণ, এটাই প্রমাণ করে প্রেম এবং ভালোবাসার মানুষকে সে শেষ না দেখা পর্যন্ত সে আরও 2 বছর বাঁচত হয়তো বা। তো এটাই তার প্রেমের এই ঘটনাটা আমার মধ্যে দাগ কাটছে। এটা ইউটিউবে আছে, তার অনেক পত্রিকায় আছে, কবির আপার মুখেও অনেক জায়গায় বলেছে এই কথাটি, এবং আমি নিজের কানে তার কাছ থেকে যাওয়া। তো আমার ওই শিরিফরার থেকে আসা, যে কবির আপারা যে প্রেমের বাঁধনে
যে প্রেম তারা দেখেছে, সেই প্রেম কিন্তু আমাদের নাই। আমাদের যে প্রেম, যে আধুনিকায়ন, বাস্তব জীবনে আমাদের মানে আমরা এই প্রেমের গল্পগুলো তুলে নিয়ে আসতে পারি না কেন? সম্ভব না। এটা একটা স্টোরি, এটা একটা টেলিফিল্ম, একটা সিনেমা। যে প্রেয়সীকে আমার আমার প্রাণ মন, আমার কিশোর বয়সে 16 বছর 17 বছর 15 বছর বয়সে যে মেয়েটিকে আমি পছন্দ করি, ভালোবাসি, অন্যত্র তার বিয়ে হয়ে গেল। 50 বছর পর, 60 বছর পর তার সঙ্গে আমার দেখা, এবং তাকে 50টি বছরই আমি খুঁজছি দেখার জন্য, চেষ্টা করেছি এবং লালন করেছি, এবং আমাদের তাকে তো দেখার পর সময়- আমার মৃত্যুবরণ হলো। মানুষটি, এটা তো অনেক বড় প্রেম, অনেক বড় প্রেম। এটি অনেক কষ্টদায়ক। কবরী আপা আমাকে বোঝানোর চেষ্টা করেছে এইটুকুই যে প্রেম ভালোবাসা শুধু দৈহিক আকর্ষণ না, এটা মনের যে আকর্ষণটা, মনের যে একটা চাহিদা, এটা হলো মূলত প্রেম এবং পবিত্রতা। এবং আমি এটা উপলব্ধি করছি অসীম নন্দীতে, এবং এটি আমাকে এতই কাঁদায়, এতই বেদনাদায়ক আমার কাছে এখন, যে আমি আসার দ্বিতীয় দিন তার মৃত্যু, এবং আমিও সেদিন কেঁদে দিয়েছি জানেন, এবং আমিও কেঁদেছি। এবং কবরী আপা আমাকে টিস্যু দিল, যে তোর শিরি ফরহাদ, তোদের লাইলি মজনু, এগুলা এইসব প্রেমের কাছেও না, এইসব প্রেমের কাছেও না। সে ভালোবাসতো মিনা পালকে, আজকে কবরী তার সামনে, সেও বৃদ্ধ, আমিও বৃদ্ধা। এবং আমরা প্রথম দেখার পর কয়েক মিনিট নীরব ছিলাম, তারপর আমি বললাম, এই কসিম কেমন আছো, এবং তার মৃত্যু। তো আসলে হয়েছে কি, আমরা কবরী আপাদের যেভাবেই জানি দেখি, তারাও মানুষ, তাদের ভিতরে প্রেম ছিল, রস ছিল, মানুষের প্রতি আনুগত্য ছিল, কিন্তু তারা সব কিছু পারতো না। তাদের যে জনপ্রিয়তা, তাদের যে খ্যাতি, এই খ্যাতির একটা বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। এবং আমি প্লিজড কবরী আপার উপর, তার জীবনের অনেক ঘটনা আমাকে শুনিয়েছে। হ্যাঁ, লাস্টে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘ সময় আমাদের কথা শোনার জন্য, এবং যে বিষয়গুলো মাঝহারবাবু উপস্থাপন করলেন, প্রশ্নে উত্তরে নিয়ে আসলেন। আমারও ভালো লাগছে যে জীবদ্দশায় কবরী আপা বা অনেক শিল্পীদের বিষয় আসছে, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্যে। ভালো থাকবেন।